नमस्कार बंधुरा आजकेर এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর প্রদেশের আগ্রা শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ফতেপুর সিক্রিতে। প্রায় 14 বছর ধরে এই ফতেপুর সিক্রি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এই ফতেপুর সিক্রি শুধুমাত্র সম্রাট আকবরের বিজয় নগরী ছিল না। এই ফতেপুর সিক্রিতে সুফি সন্ত মোহাম্মদ সেলিম চিশতির কাছ থেকে সম্রাট আকবর দোয়া বা আশীর্বাদ নেন, আর তারপরেই সম্রাট আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের গর্ভে জন্ম নেয় সম্রাট জাহাঙ্গীর। চলুন আজ একসঙ্গে ঘুরে দেখি সম্রাট আকবরের স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি। আগ্রা ভ্রমণের এই পর্বে আমরা আগ্রা ফোর্ট ঘুরে এখন যাচ্ছি ফতেপুর সিক্রিতে। আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যাত্রাপথে দুপাশে অনেক ধাবা চোখে পড়বে। আপনারা ওই ধাবাগুলিতে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। খাবার দাবারের মান বেশ ভালো। সম্রাট আকবর আগ্রা থেকে পায়ে হেঁটে এই ফতেপুর সিক্রিতে আসেন। তখন অবশ্য এর নাম ফতেপুর সিক্রি ছিল না, এখানে ছিল সিক্রি নামক একটি ছোট গ্রাম, যেখানে থাকতেন সুফি সন্ত মোহাম্মদ সেলিম চিশতি। এখন আমরা পৌঁছে গেছি ফতেপুর সিক্রিতে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। সমগ্র ফতেপুর সিক্রি ঘুরে দেখার জন্য আপনারা সঙ্গে গাইড নিতে পারেন। এবারের ভ্রমণে আমরা সঙ্গে গাইড নিলাম। এখান থেকে ফতেপুর সিক্রি যাওয়ার জন্য আপনাকে বাসে করে যেতে হবে, আর বাসে করে যাওয়ার জন্য এই নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখন আমরা টিকিট সংগ্রহ করে আমাদের নির্ধারিত বাসে উঠে পড়েছি। এখান থেকে ফতেপুর সিক্রি যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। চলুন এবার রওনা দেওয়া যাক সম্রাট আকবরের স্বপ্নের নগরী বা বিজয় নগরী ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। সম্রাট আকবর পায়ে হেঁটে এই ফতেপুর সিক্রিতে এসে সুফি সন্ত মোহাম্মদ সেলিম চিশতির কাছ থেকে দোয়া নেন, আর তারপরেই যোধাবাইয়ের গর্ভে জন্ম নেয় সম্রাট জাহাঙ্গীর। সালটি ছিল 1569 সাল। জাহাঙ্গীরের জন্মের 2 বছর পর থেকে অর্থাৎ 1571 থেকে 1585 সাল পর্যন্ত সম্রাট আকবর এই ফতেপুর সিক্রিতে কাটান, অর্থাৎ প্রায় 14 বছর সম্রাট আকবর এই ফতেপুর সিক্রিতে ছিলেন। 1573 সালে গুজরাট জয়ের পর এই শহরের নাম রাখা হয় ফতেপুর সিক্রি, অর্থাৎ সিটি অফ ভিক্টরি। এটি হলো সম্রাট আকবরের দিওয়ানিয়াম। এখানেই বসে সম্রাট আকবর সাধারণ মানুষের ন্যায় বিচার করতেন। দুদিকে যে ঘাসে ঢাকা অংশ দেখছেন, এখানেই সাধারণ মানুষ বসত। কার্পেট পেতে সাধারণ মানুষের বসার ব্যবস্থা করা হতো, আর গ্রীষ্মকালে এখানে তাঁবু খাটানো হতো। আর যারা অন্যায় করত তাদেরকে সম্রাট আকবর হাতির পায়ে পিষে মারতেন। এরকমই ছিল বিচার ব্যবস্থা। এটি হলো দিওয়ানি খাস বা তখনকার পার্লামেন্ট ভবন। চলুন পার্লামেন্ট ভবনের ভেতর যাওয়া যাক। মাঝখানে রয়েছে একটি স্তম্ভের মতো অংশ, আর চারদিকে দেখুন রয়েছে ব্যালকনির মতো অংশ। এই স্তম্ভের উপর বসতেন সম্রাট আকবর, আর ব্যালকনির মতো অংশে বসতেন সম্রাট আকবরের নবরত্ন সভার 9 জন নবরত্ন, এবং এখানে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতো। ফতেপুর সিক্রিতে জলের অভাব বা জলের সংকট তীব্র ছিল। জলের এই সংকটকে দূর করার জন্য সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে এই রকম জলের ট্যাঙ্ক 12খানা নির্মাণ করেন। এছাড়া তিনি বেশ কিছু কুয়ো খনন করিয়েছিলেন। সম্রাট আকবরের একটি প্রিয় হাতি ছিল, যে হাতিটি ভীষণ জোরে দৌড়তে পারত, তাই তিনি সেই হাতির নাম রাখেন হিরণ। এই ফতেপুর সিক্রির পেছনের দিকের এই অংশে আকবরের সেই প্রিয় হাতি হিরণের সমাধি রয়েছে। এটি হলো খাজানা মহল। এর মধ্যে আকবর 24খানা বড় বড় বক্স নির্মাণ করিয়েছিলেন। সেই 24খানা বাক্স ভর্তি খাজানা ছিল এই খাজানা মহলের মধ্যে। এই হলো সেই বাক্স।
সম্রাট আকবরের 3 জন রানী ছিল, তবে সম্রাট আকবরের সঙ্গে বেশি জুড়ে রয়েছে যোধাবাইয়ের নাম। তাই যোধা আকবরের এই প্রেম কাহিনীকে নিয়ে যেমন সিনেমা হয়েছে, সেই সঙ্গে হয়েছে জনপ্রিয় টিভি শো। তবে এই প্রেম কাহিনীকে উপলব্ধি করতে হলে এবং ইতিহাসের সম্মুখীন হতে হলে আপনাদের অবশ্যই একবার ঘুরে যেতে হবে এই ফতেপুর সিকরি থেকে। সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে এটি হলো পঞ্চমহল। তখনকার সময়ে ইলেকট্রিসিটি ছিল না, তাই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মহলটি বানানো হয়েছিল। একে হাওয়া মহলও বলা হয়ে থাকে। এই নিচু ছাদওয়ালা যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে বসত মাদ্রাসা। এখানে এই ফতেপুর সিকরির যারা দাসী ছিল তাদের ছেলেমেয়েরা এখানে পড়তে আসতো। আর এর উপরে ছিল লাইব্রেরি। সম্রাট আকবরের নবরত্ন সভায় যে 9 জন নবরত্ন ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সঙ্গীতজ্ঞ তানসেন। এটি হলো অনুপ তালাব। এখানে রয়েছে বড় একটি পুকুর, যে পুকুরের জল গোলাপ জল দ্বারা পরিপূর্ণ করা থাকতো এবং পুকুরের মাঝখানে রয়েছে একটি বসার জায়গা, যেখানে বসে সঙ্গীতজ্ঞ তানসেন গান গাইতেন। কথিত আছে তিনি যখন মল্লার রাগ গাইতেন তখন বৃষ্টি হতো, আবার যখন দীপক রাগ গাইতেন তখন নাকি চারদিকে প্রদীপ প্রজ্বলিত হয়ে যেত। এক কথায় বলা চলে এটি ছিল সম্রাট আকবরের সময়ের বিনোদনের একটি জায়গা, যেখানে বসে সবাই সঙ্গীতজ্ঞ তানসেনের বিভিন্ন গান শুনতেন। এটি হলো সম্রাট আকবরের প্রথম স্ত্রী রুকাইয়া বেগমের মহল, যেটি শীষমহল নামেও পরিচিত। সমগ্র মহলটি খুব সুন্দর কারুকার্যমণ্ডিত এবং কারুকার্যগুলি কাঁচ এবং বিভিন্ন মূল্যবান রত্ন এবং হিরে দ্বারা সজ্জিত ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা যাবতীয় মূল্যবান রত্নকে খুলে নিয়ে যায়। এটি হলো সম্রাট আকবরের রয়্যাল বেডরুম এবং এই বেডরুমের মধ্যেই রয়েছে ডাইনিং হল। ডাইনিং হলটি বেশ বড় এবং হলের মধ্যে কার্পেট পেতে সমস্ত রানীদের সঙ্গে সম্রাট আকবর বসে খাওয়া দাওয়া করতেন। এই হলো সেই ডাইনিং রুম। রুমটি বেশ বড় এবং দেখুন রুমের চারিদিকে বেশ কয়েকটি জানালার মতো অংশ রয়েছে। আদতে এগুলো কিন্তু জানালা নয়। এই জানালার মতো অংশগুলি নিচে বেশ চওড়া বিট রয়েছে। এই বিটগুলোতে রান্না করা সমস্ত পদগুলোকে রাখা হতো। সম্রাট আকবরের এই ডাইনিং হল ঘুরে আমরা এখন যাব বেডরুমে। সম্রাট আকবরের বেডরুমে 3খানা এন্ট্রান্স ছিল 3 জন রানীর জন্য। এটি হলো সম্রাট আকবরের সেই বেডরুম এবং এই হলো সেই বেড। বেডটা দেখুন নিচের থেকে বেশ খানিকটা উঁচুতে রয়েছে এবং তখনকার সময়ে চন্দনের সিঁড়ি ব্যবহার করে সম্রাট আকবর এই বিছানাতে উঠতেন। আর সম্রাট বিছানাতে উঠে যাওয়ার পর চন্দনের সিঁড়িটাকে সরিয়ে নিয়ে যাওয়া হতো, যাতে অতর্কিতে কেউ সম্রাটকে আক্রমণ না করে এবং কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্যই এই ব্যবস্থা করা হতো। এটি হলো সেই দরজা, যেই দরজা দিয়ে সম্রাট আকবর বেরোতেন। আগ্রা আপনারা সারা বছরই ভ্রমণ করতে পারেন, তবে গরমকালে এখানে ভীষণ গরম পড়ে, তাই গরমকালটা এড়িয়ে চলাই ভালো। গরমকাল বাদ দিয়ে আর বছরের যে কোনো সময় আপনারা আগ্রা ভ্রমণ করতে পারেন। এখানেও মিনা বাজার হতো। এখানে মিনা বাজার হতো। আগ্রা ফোর্টের মতো ফতেপুর সিকরিতেও মহলের অন্দরের নারীদের জন্য এই অংশে মিনা বাজার বসতো। এখন চলুন আমরা ঘুরে দেখি বীরবলের মহল। সম্রাট আকবরের হিন্দু প্রধানমন্ত্রী ছিল বীরবল, যিনি সম্রাটের নবরত্নর মধ্যে একজন উল্লেখযোগ্য নবরত্ন ছিলেন। সেই বীরবলের জন্য সম্রাট আকবর এই মহলটি বানিয়েছিলেন। এটি দ্বিতল বিশিষ্ট এবং খুব সুন্দর কারুকার্যমণ্ডিত। এটি হলো সম্রাট আকবরের আস্তাবল, যেখানে সমস্ত ঘোড়ারা থাকত। আর এটি হলো সম্রাট আকবরের স্নানাগার বা একে বাথটবও বলা চলে।
এটি হলো যোধাবাইয়ের মহলের প্রধান প্রবেশদ্বার, যা হিন্দু এবং মুসলিম স্থাপত্য শিল্পের সংমিশ্রণে নির্মিত। এখন আমরা পৌঁছে গেলাম যোধাবাইয়ের মহলের মধ্যে। এই গ্রীষ্মকালীন বাড়ি, এটা শীতকালীন বাড়ি। শীতকালে যোধাবাই এখানে থাকতেন। আর এটা ব্যাক সাইডে, এটি হলো যোধাবাইয়ের মন্দির। আর এটা হলো যোধাবাইয়ের, যেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। আর এটা হলো তুলসীতলা। তাই তো, চলুন এবার যাওয়া যাক যোধাবাইয়ের মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে প্রধান অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া মন্দিরের গায়ে এই ছোট ছোট যে কুঠুরির মতো অংশ রয়েছে, এখানে যোধাবাই অন্যান্য দেবদেবীদেরও প্রতিষ্ঠা করেছিলেন। টিভির পর্দায় এবং সিনেমার পর্দায় এই যোধাবাই মহলের বিভিন্ন ছবি দেখেছি, আর সত্যিকারের যোধাবাই মহলকে নিজের চোখে দেখতে পেলাম। এতক্ষণ আমরা যা যা দেখলাম তা সবই হলো আবাসগৃহ বা মহল। একে বলা হয় সিকরি। এখন সিকরি থেকে বেরিয়ে আমরা যাব ফতেহপুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে সুফি সন্ত মোহাম্মদ সেলিম চিশতির দরগা, সেই সঙ্গে বুলন্দ দরওয়াজা এবং রয়েছে জামা মসজিদ। এটি হলো বাদশাহী দরওয়াজা। এই বাদশাহী দরওয়াজা দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। এর মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিম চিশতির দরগা। এই দরগার মধ্যে রয়েছে সেলিম চিশতির সমাধি। সম্রাট আকবর এই মোহাম্মদ সেলিম চিশতির কাছ থেকে দোয়া লাভের পর পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই আজও বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য। তাই কথিত আছে, আপনি যে ধর্ম বা যে সম্প্রদায়ের হন না কেন, যদি ফতেহপুর সিক্রিতে এসে ধাগা বাঁধেন তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। সেলিম চিশতির পরিবারের সদস্যরা আজও এখানে বসবাস করেন। ওনারা যে অংশে বসবাস করেন সেই অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এটি হলো কবরস্থান, চিশতি পরিবারের কবরস্থান। চিশতি পরিবারে যে সমস্ত পুরুষ সদস্য মারা যান তাদেরকে এই বাইরের দিকের অংশে কবর দেওয়া হয়। ইসলাম ধর্মে পর্দা প্রথার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মহিলাদেরকে পর্দার অন্তরালে রাখা হয়। তাই এক্ষেত্রেও ভেতরের দিকে মেয়েদের কবরগুলি রয়েছে। আর এই ভেতরের দিকের এই কবরগুলি হলো চিশতি পরিবারের মহিলা সদস্যদের কবর। এখানে রয়েছে জামা মসজিদ, যেখানে সম্রাট আকবরের সময়ে নামাজ পড়া হতো। এখনও এখানে 5 বার নামাজ পড়ার রীতি রয়েছে। এছাড়া এখানে রয়েছে 83টি রুম। সম্রাট আকবরের সময়ে যে রুমগুলোতে আশেপাশের গ্রামের গরিব শিশুরা থাকতো এবং এখানে ফ্রিতে থেকে খাওয়া দাওয়া করতো এবং সেই সঙ্গে তারা পড়াশুনো করত। এখানে 2 ধরনের শিক্ষার ব্যবস্থা ছিল, অ্যারাবিক এবং সংস্কৃত। যেহেতু সম্রাট আকবর ধর্মনিরপেক্ষ ছিলেন এবং ভিন্ন ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন, তো সেই কারণে অ্যারাবিকের সঙ্গে সঙ্গে সংস্কৃতও এখানে শিক্ষা দেওয়া হতো। সম্রাট আকবর তার গুজরাট জয়ের স্মারক হিসেবে বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা। যেই বুলন্দ দরওয়াজা বিশ্বের বৃহত্তম গেটওয়ে হিসেবেও পরিচিত, যা রেড এবং হোয়াইট স্যান্ডস্টোন এবং মার্বেল দ্বারা নির্মিত। ইতিহাসের ঘটনাবলী, ঐতিহাসিক স্থানসমূহ এবং ঐতিহাসিক ইমারত বরাবরই আমাকে টানে।
তাই আজ এই বুলন্দ দরওয়াজার সামনে এসে সত্যি অভিভূতই লাগছে। এই বুলন্দ দরওয়াজা থেকে সমগ্র শহরকে খুব ভালোভাবে দেখা যায় এবং এখানে স্থানীয় মানুষজনের কাছ থেকে আপনারা মার্বেলের তৈরি হাতের কাজের ঘর সাজানোর নানান সামগ্রী আপনারা কিন্তু অনেক কম দামেই পেয়ে যাবেন। শীতের এই পড়ন্ত বিকেলে এই ঐতিহাসিক সৌধের সামনে দাঁড়িয়ে সত্যি ভীষণই ভালো লাগছে। ফতেপুর সিকরি ভ্রমণের শেষে এখন ফেরার পালা। আবারও সেই একই পথ ধরে ফেরা, আবার বাসে করে আবার সেই নির্দিষ্ট গন্তব্যে আসা, তারপর বাস থেকে নেমে যথারীতি আমাদের নিজস্ব গাড়িতে করে আবার আগ্রা আমরা ফিরে যাব। আশা করছি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে।